সেটা হচ্ছে ইদানিং কালে, হ্যাঁ মানে বাংলা গান শুনতে হবে, হ্যাঁ হিন্দি গান কেন শুনবো, এটা নিয়ে একটা ভীষণ সিরিয়াস একটা অ্যাফেয়ার হচ্ছে। হ্যাঁ, কারণ আমার কাছে আ সং ইজ আ সং ইজ আ সং। মানুষকে তুমি হেসেও গালি দিতে পারো, তুমি খুব রুডলিও গালি দিতে পারো, বাট বিইং অ্যান আর্টিস্ট, এটা আমার ব্যক্তিগত মতামত, অনেক কিছু আমরা করতে পারি না যেটা একটা সাধারণ মানুষ করতে পারে। অডিয়েন্স যেদিনকে মুখ ঘুরিয়ে নেবে সেদিনকে তার পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে, এটা সব থেকে আগে বুঝতে হবে। না মানে এখানে তুমি রোজগার করছো, বাংলায় খাচ্ছো, দিস আর অল পলিটিক্যাল কথাবার্তা। এই মানে অবান্তর কথাগুলোর কোনো মানে হয় না, মানে আমি ভীষণ বোরিং ইন দ্যাট ওয়ে, মানে আমি অত হ্যাপেনিং নই। বাজো থাকতেও আমি চেয়েছিলাম যে ইন ফিউচার আই উইল অ্যাডপ্ট আ চাইল্ড, এটা আমার স্বপ্ন ছিল। আচ্ছা, ইনফ্যাক্ট আমার একটা যেই স্বপ্নটা ছিল, বাট আই ক্যানট নেভার বি আ মাদার টেরেসা, বাট আমার একটা স্বপ্ন ছিল যে আমায় যদি ভগবান সেরকম ক্ষমতা দিত, ইনফ্যাক্ট ওই ইচ্ছেটা এখনো আছে, যদি আমাকে কালকেও এরকম ক্ষমতা দেয় আমি আরো 3টে বাচ্চা অ্যাডপ্ট করতে চাই। ওকে, হ্যাঁ, কিন্তু মানে এটা তো স্বপ্নই থাকবে। আমার মনে আছে অক্টোবর নভেম্বর ডিসেম্বরে 65টা করে শো করেছি আমি এক একটা মাসে। প্রথমত বাঙালি হিসেবে ডেফিনেটলি এটা একটা প্রাউড মোমেন্ট যে একজন বাঙালি শিল্পীর গান নমিনেশনে গেছে। ইট ওয়াজ নট নমিনেটেড বাট নমিনেশনের জন্য পাঠানো হয়েছিল। এটা মার্কেটিং এর ব্যাপার, অনেক লবির ব্যাপার আজকাল, পিআর এর ব্যাপার, ইভেন ন্যাশনাল অ্যাওয়ার্ডও তাই। একটা সময় এগুলোতে পৌঁছানোটাই একটা বড় ব্যাপার ছিল। শোনো এই তো সময়, তুমি কাছে বসো, আমায় ভালোবাসো, দেখো চারিদিকে কত যে ফুল চেয়ে আছে, তাকে ছুঁয়ে দেখো তুমি, মনে হবে ছুঁয়েছো আমায়, তাকে ছুঁয়ে দেখো তুমি, মনে হবে ছুঁয়েছো আমায়, খুলে দাও মনেরই দ্বার, আমি এসেছি কাছে তোমার। চিরপরিচিত কণ্ঠস্বর এবং পরিচিত বন্ধু জোজো আজকে আমার অতিথি। আমি ওর বাড়িতে এসেছি এবং আমি একটা ভালো গল্প হবে এই আশা রাখি এবং আপনারা এনজয় করবেন। নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে আপনাদের স্বাগত। জোজো, তোমাকেও অসংখ্য ধন্যবাদ যে তুমি আমাকে সময় দিয়েছো এবং মানে যে আমরা গল্পটা করতে পারছি সেই জন্য। না, একটা তো লোভ ছিলই, কারণ অনেক বছর পরে তোমার সঙ্গে দেখা হবে আবার, কারণ বহু বছর আগে আমরা আড্ডা মেরেছিলাম, তো সেই আমার মনে হয় এত বছরের আড্ডাটা আবার একটু পেন্ডিং ছিল। তোমাকে তো এখন সারেগামাপাতে রেগুলারলি দেখছি, সেটা তখন দেখতে দেখতে মনেও হচ্ছে যে ইস অনেকদিন জোজোর সঙ্গে কথা হলো না, একটু গান শোনা হলো না, কারণ তোমার গানের তো একটা মানে আমি তো ভীষণ লোভী বলা যায়। আচ্ছা, তাহলে এবার শুরু করি আমাদের কথাবার্তা। আচ্ছা জোজো, তুমি মেইন স্ট্রিম ছবিতে তো বহুদিন আগে গান করেছো, মানে বহুদিন আগে। তোমার শেষ গান বোধহয় 2008-এ। 2008-এ? 8-9, হ্যাঁ। মানে ভূতের ভবিষ্যতে, তাই তো? যেটা আমি বেঁচেছিল এবং তুমি গিয়েছিলে। তো সেটার পরে আজকে 2024, হ্যাঁ, এতদিন তুমি কোনো ফিল্মের গানে নেই কেন? নেইনি, as simple as that. হয়তো আমার গানের প্রয়োজন পড়েনি প্রডিউসারের বা মিউজিক ডিরেক্টরের। আমি এরম ভাবেই দেখি, আমাকে যখন প্রয়োজন পড়বে তখন ডেফিনেটলি নেবে। কি হলো, আমার যেটা মনে হয় যে আইটেম নাম্বার গুলো হিট হতে হতে একটা, এটা যে কোনো শিল্পীর একটা টাইম আসে, জানো তো, যেই টাইমটায় তারা রেগুলারলি হয়তো ছবির জন্য গান করে, এটা প্রত্যেকেরই জীবনে আসে। হ্যাঁ, এবং তারপরে একটা ব্রেক আসে, and you never know what is coming next, maybe for a betterment. আমি এই যে এত বছর মেইন স্ট্রিম কোনো ছবিতে আমার গান আসেনি, হয়তো হঠাৎ করে এরকম হতে পারে এমন একটা গান এলো আবার মানুষ। আমি এটা বলবো যে ধরো আমি
90s এর দশকে যে কটা কমার্শিয়াল ছবিতে গান গেয়েছি, যে কটা হিট গান, টিল সাথী ভালোবাসা মন ভোলে না জিৎ গাঙ্গুলির, অ্যান্ড ভূতের ভবিষ্যৎ, মানুষ কিন্তু এখনো মনে হয় যেরকম ভাবে রিয়াক্ট করে যে এই রিসেন্টলি হিট করেছে। সো আমার মনে হয় যে দ্যাট ইজ আ ব্লেসিং। সত্যি তাই, মানুষ ভুলে যায়নি। একটু মনামির গানটা করি, তোমার সাথে কথা বলবার মাঝে মাঝে গান হবে না, এটা হয় না। ওই গানটা এরকম একলা গাওয়া খুব মুশকিল, আমি ভেবেছিলাম তোমাকে বলবো, এত সব ডায়লগ ঠায়লগ ছিল, বাট এনিওয়ে। हो मोरे अंग अंग में आग लगाई दे बलमा, तू बड़ा बेईमान, धक 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 बलमा, तू बड़ा बेईमान, धक 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 धड़का मेरा मन, आग की लपेट में जल गया बदन, बलमा तू बड़ा बेईमान। খালি গলায় এত সুন্দর, আমার দুটো ম্যাসিভ হিট আমার মনে হয় রিসেন্ট টাইমসে, একটা তো ডেফিনেটলি এটা, আর একটা মন মানে না ছবির সাথী ভালোবাসা মন বলে না। মানে এই গানটা আমার মনে হচ্ছে যতদিন, কারণ আমি তো বেসিক্যালি মঞ্চের মানুষ, কথা দিয়ে হবে না, আমি নিশ্চয়ই গাইবো। এই গানটার সম্বন্ধে মানে আই এম সো গ্রেটফুল টু জিৎ গাঙ্গুলি যে এরকম একটা গান অতগুলো আইটেম নাম্বার আমাকে দিয়ে গাওয়ানোর পরেও জিদ্দা আমাকে ভেবেছিলেন, এবং আমার এখনো মনে আছে যে স্টুডিওতে বলেছিলেন যে আমি না এই গানটার মাধ্যমে একটা নতুন যোজকে পেতে চাই, অ্যান্ড লিটারালি দ্যাট হ্যাপেন্ড। আমি নর্থ বেঙ্গলে ট্যুর করছি তখন, একটা দুটো জায়গায় না গানটার রিকোয়েস্ট আসছে, ও আচ্ছা এই গানটা না আমি জানি না, দিদি আপনারই তো গান, আর রিয়েলি তারপরে আই রিয়েলাইজ দ্যাট যে ও আচ্ছা এটা তো আমি সেই জিদ্দার ছবির জন্য গিয়ে এলাম, মন মানে না ছবির জন্য, দেবের ছবির জন্য। সো এই গানটা এত পপুলার হয়েছে, তারপরে আমি গানটা নিজে আবার তুললাম, তুলে আবার আই স্টার্টেড সিঙ্গিং। একটু গানটা হয়ে যাক। সাথী ভালোবাসা মন ভোলে না, ও সাথী ভালোবাসা মন ভোলে না, ও কখনো চলার পথে দুটি পথ মিলে যায়, কখনো এভাবে তারা দুটি দিকে চলে যায়, মন তবু সাথে চলে না, সাথী ভালোবাসা মন ভোলে না। সো নাইস, সো নাইস, থ্যাংক ইউ। হ্যাঁ, তো মানে আমরা জোজোর কাছে এসছি এবং গান শুনবো না, মানে বরং কথা কম বলে গানটা বেশি শুনলে আমরা আমার ভালো লাগবে বেশি। এনিওয়ে, তো আমি পরের প্রশ্নে যাই তোমার কাছে, সেটা হচ্ছে ইদানিং কালে হ্যাঁ মানে বাংলা গান শুনতে হবে, হ্যাঁ হিন্দি গান কেন শুনবো, এটা নিয়ে একটা ভীষণ সিরিয়াস একটা অ্যাফেয়ার হচ্ছে। হ্যাঁ, তো আমাদেরও ছোটবেলায় আমি দেখতাম যখন আমাদের পুজো পার্বণে, মানে পুজোর প্যান্ডেলে যখন বাংলা গান মানে বাবাটা পাড়া আর কি, হ্যাঁ এটা শুনতে হবে, আর আমরা ছোটবেলা গিয়ে বলতাম না 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 আমাদের হিন্দি গান শোনাও, এইটা একটা মন বানিস গায়ের মতো হয়েই আসছে। কিন্তু আমরা যারা গান টানগুলো মোটামুটি একটু ভালোবাসি, মানে আমাদের মতো লোকজন যারা, তারা আমি এইটুকু বুঝি যে বাংলা গান হিন্দি গান বলে কোনো গান হয় না। কারণ শচীন দেব বর্মনই বলো বা ধরো তোমার সলিল চৌধুরী বলো, যারা বাংলা গান যেটা গেয়েছেন সেটাই হিন্দি করে গেয়েছেন। আরডি বর্মন একটা ছোট আরডি বর্মনের হিন্দি বাংলা একসঙ্গে হয়ে যাক। জানি না কোথায় তুমি হারিয়ে গেছো, আর পাবো কিনা जाने जा ढूंढता फिर रहा हूँ तुम्हें रात दिन मैं यहाँ से वहाँ, मुझको आवाज दो छिप गए हो सनम तुम कहाँ। এখানে আমি বাংলায় বললাম এখানে এখানে এখানে
আমি মানে গলার রেঞ্জটা একবার দেখুন, মানে এইরকম তোমার গলার রেঞ্জ। বাংলা গান, হিন্দি গান, তুমি কি একটা জায়গায় বলেছিলে তাহলে জামাল কুদু কেন এত পপুলার হচ্ছে, বিদেশি গান। তো এইটা নিয়ে মানে দেখ দেখ তুমি খুব ভুল মানুষকে এই প্রশ্নটা করেছো, কারণ আমার কাছে আ সং ইজ আ সং ইজ আ সং। তার হিন্দি, বাংলা, ইংরেজি, উর্দু, তামিল, তেলেগু, পাঞ্জাবি কোনো ভাষা নেই। আর আমি যেহেতু আমাকে অডিয়েন্স বানিয়েছে, রাইট, ওই জন্য আমি বারবার বলি যে আমি স্টেজের মানুষ। সো আমার অডিয়েন্স আমার কাছ থেকে যেটা চাইবে আমি সেটা শোনাবো, কারণ বিইং অ্যান এন্টারটেইনার আমাকে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে হয়, বাংলা হিন্দি সবকিছুই গাইতে হয় এবং আমি গাইবো এবং আমি সেটা ভালোবাসি। এরকমও হয় আমি প্রবাসে গিয়ে নিশিরাত বাঁকা আকাশেও গাই, নতুন কোনো হিন্দি গানও গাই। সো যখন তোমাকে অডিয়েন্স বানায়, অডিয়েন্সকে যখন তুমি ক্যাটার করো, বিভিন্ন ধরনের অডিয়েন্স তো থাকে, সব জায়গায় একরকম অডিয়েন্স থাকে না। যদি শুধুমাত্র বাংলা গানের অডিয়েন্স হয় তাহলে সেটা ডিফারেন্ট, কিন্তু যখন তুমি পাবলিক শো করো, কে বাঙালি কে পাঞ্জাবি কে নন বেঙ্গলি, ওখানে তুমি সেটা আগে থেকে ইয়ে করতে পারবে না। আদি চুপ করো। আমার মনে হয় যে যখন আমরা পাবলিক শো করি, দেখো বলার না অনেক ওয়ে আছে। তুমি যাদের কথা বলছো আমি তাদের সেটা দেখেছি, কারণ এখন তো কিছু না দেখতে চাইলেও দেখে ফেলা যায় বিকজ অফ সোশ্যাল মিডিয়া। বলার অনেক ওয়ে আছে। মানুষকে তুমি হেসেও গালি দিতে পারো, তুমি খুব রুডলিও গালি দিতে পারো, বাট বিইং অ্যান আর্টিস্ট, এটা আমার ব্যক্তিগত মতামত, অনেক কিছু আমরা করতে পারি না যেটা একটা সাধারণ মানুষ করতে পারে, কারণ তখন আবার অনেক তার ক্লাস, তার পরবরিশ, তার পড়াশোনা, অনেক কিছু চলে আসে সামনে। মানুষ মানেই রাগ হতেই পারে, কিন্তু ডিপেন্ড করছে যে তুমি কোথায় সেই কথাটা বলছো। আমি এমন একটা জায়গায় গেছি যেখানে ধরো কর্পোরেট সেক্টরে কোনো অনুষ্ঠান করতে গেছি, খুব স্বাভাবিকভাবে সেখানে বিভিন্ন ধরনের মানুষ আসবে, নন বেঙ্গলিজও আসতে পারে, সেখানে বাংলাভাষীর মানুষও থাকবে। আমাকেও তো বলে দিদি একটা ভোজপুরি গান হোক, কোনোদিন কোন জন্মে দুটো ভোজপুরি লাইন শিখেছিলাম, আচ্ছা খুশি হবে, দুটো লাইন গিয়ে দিলাম, কারণ অডিয়েন্স আমাকে বানিয়েছে। অডিয়েন্স যতদিন চাইবে, সে যেই তাবড় আর্টিস্ট হোক, যেই হোক না কেন, সে ততদিন সেই মঞ্চটাই টিকে থাকতে পারবে। অডিয়েন্স যেদিনকে মুখ ঘুরিয়ে নেবে, সেদিনকে তার পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। এটা সব থেকে আগে বুঝতে হবে। আদারওয়াইজ পাবলিক শো করো না, শুধু বাংলা শো করতে যাও, আমার কাছে পরিষ্কার কথা। মানে সেটা যেই হোক, উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য আর্টিস্ট যারা এরকম বলেন। আমার এত বছরের অভিজ্ঞতায় আমি এটাই বলতে চাইবো যে অডিয়েন্সকে কিছু বলার আগে, হ্যাঁ রাগ তো আমারও হয় স্টেজে অনেক সময়। আমার মনে হয় যে একজন আর্টিস্ট হিসেবে অনেক কিছুতে রাগ আমারও হয়, কিন্তু সেটা বলারও অনেক ওয়ে আছে। আমি অনেক ইয়ার্কির ছলে অনেক ইয়ে করে কায়দা করেও বলতে পারি না, পাতলি গালি সে নিকাল যা, না এগুলো আমি শুনেছি, বাট বাংলা গান না না আমি তুমি যার কথা বলছো আমি তার এই ভিডিওগুলো ওই বলছি না যে সোশ্যাল মিডিয়ার জন্য দেখেওছি, শুনেওছি। এই এই বাংলায় এই কথাগুলো না, এই কথাগুলো বলার আমি খুব একটা পক্ষপাতী নই, কারণ আমি যখন অডিয়েন্সের জন্য অনুষ্ঠান করতে যাচ্ছি, আমাকে নানান রকম সিচুয়েশন ফেস করতে হবে। শুধু ও নয়, আমি XYZ সকলের জন্য বলছি যারা পাবলিক শো করে। কিন্তু এটাতে তো ইমান প্রচন্ড প্রশংসা পাচ্ছে, এটা বলেছে বলে। দেখো, প্রশংসা পাচ্ছে একটা সেক্টরের মানুষের জন্য, তাহলে তাদের সঙ্গে বসে থাকুক বাড়িতে, পাবলিক শো করতে যেও না। বাট আমি তো শুনেছি যে যারা এরকম বলছে তারা নিজেরাই হিন্দি গান গায় প্রোগ্রামে গিয়ে। প্রোগ্রাম শুধু বাংলা গান হচ্ছে না বলে হিন্দি গান গাইতে হচ্ছে, তাহলে গাইছে কেন? গানটাকে গান হিসেবে ট্রিট করো। ওটাই তো, গানটাকে গান হিসেবে ট্রিট করো। তুমি যখন এন্টারটেইনার হিসেবে যাচ্ছ, ইউ হ্যাভ টু বি অ্যান এন্টারটেইনার। হ্যাঁ, আমি বলছি না যে যখন চলিকে পিছে হিট হয়েছিল, যখন ওই সেই আরেকটা কি গান, খুব অশ্লীল গান, মানে সেরম ভাবে যদি ধরো, মানে
ঘুটুর ঘুটুর না কি সব গান হিট হয়েছিল, আমি 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 রেগুলারলি গাইতাম না, কিন্তু এমন কিছু কিছু সিচুয়েশনে পড়েছি যেখানে গাইতেই হবে। হ্যাঁ, গাইতেই হবে। আমি ইনস্ট্রুমেন্ট কেউ বাজাইনি, আমি দুটো লাইন খালি গলায় গেয়ে দিয়েছি, নে বাবা শান্তি। তো কারণ আমি পাবলিকের সঙ্গে ডিল করছি, ইউ নেভার নো যে পাবলিক কোন সময় কিভাবে রিয়াক্ট করবে। সো তারা একটা আশা নিয়ে এসছে, হতেই পারে তুমি 10টা বাংলা গান গাও না, যদি একটা হিন্দি গান শুনতে চেয়েছে, এমন কি অপরাধ করে ফেলেছে? না, আর সে যদি হিন্দি ভাষী হয়, সে নিজের ইচ্ছেটা প্রকাশ করতেই পারে একজন আর্টিস্টের কাছে। তাকে ওরম ভাবে বলার, অনেক সিনিয়ররাও এরম ভাবে বলে, কিন্তু আমি এটার প্রোটেস্ট করি। আমি এটার পক্ষপাতী নই, বিইং আ স্টেজ আর্টিস্ট। কারণ তুমি যখন অডিয়েন্স নিয়ে ডিল করছো এবং বিভিন্ন ক্যাটাগরির অডিয়েন্স নিয়ে ডিল করছো, আমি এটার পক্ষপাতী নই। থ্যাংক ইউ, মানে এটা এত সহজ করে এবং পরিষ্কার করে বলে দেওয়ার জন্য সত্যি। কারণ আরে ভাই, জনতা জনার্দন কথাই আছে না, মানে এখানে তুমি রোজগার করছো, বাংলায় খাচ্ছ, দিস আর অল পলিটিক্যাল কথাবার্তা। এই মানে অবান্তর কথাগুলোর কোনো মানে হয় না। যারা প্রশংসা করছে তারা যেহেতু বাংলা ভাষা নিয়ে আমার ভাষাকে ছোট করতে পারো না সেটার জন্য প্রশংসা করছে, বাট বাংলা ভাষা নিয়ে তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়নি। হয়েছে একটা বোধহয় হিন্দি গান, বাংলা গান শুনবো না, হিন্দি গান গাইতে হবে, বা কিছু একটা, এটা তো হতেই পারে। আরে আমি কোথাও স্টেজে গেলে তো বলে একটা পাঞ্জাবি গান হোক, একটা পাঞ্জাবি গান হলো না, সব ভাষার গান যে আমি কি করে জানবো আপনি এখানে থাকবেন, এরকমভাবে বলা যায় মানুষকে। দাদা আমি কি করে থাকবো, তাহলে বলুন আমি একটা হিন্দি গান রিহার্সাল করে আসতাম, বা আমি একটা পাঞ্জাবি গান রিহার্সাল করে আসতাম। সো পাবলিক ডিলিং ইজ সামথিং এলস। আর আরেকটা কি জানো তো, মানুষের মানে এটা আমি বিশ্বাস করি, মানুষ না সবকিছু ভুলে যায়। একজন আর্টিস্টের সে কিরম গাইলো, সে কিরম পারফর্ম করলো, সবকিছু ভুলে যায়, শুধু তার হয়তো একটা ছোট্ট খারাপ কথা শুধু মনে রেখে দেবে, তাই তো, এবং সেটার জন্য সে নেগেটিভ হয়ে যাবে মানুষের কাছে। রূপঙ্করকে বলো, এটা ঠিক নয়। পাবলিক ডিলিংস ইজ ভেরি ডিফিকাল্ট একটা সাবজেক্ট, সেটা নিয়ে স্টাডি করতে হয়, আচ্ছা, আর একটা প্রশ্ন করছি যে আজকে আমি তোমার বডি শেমিং করছি না, কিন্তু হ্যাঁ আগেই বলে দিচ্ছি, আজকে তুমি বলো, আজকে উষাদি বলো, হ্যাঁ মানে উষাদি তো তোমার আইডল বলা যায়, হ্যাঁ তো উষাজি বলো, এদের একটা এত বড় ব্লাউজ পরে এখনো পর্যন্ত, সেখানে তোমার আজকে স্টেজ শোতে গিয়ে অনেকেই, হ্যাঁ শো এর পোশাক আশাক গুলো একটু ঝলমলে হলে, উষাদিও তো খুব ঝলমলে কাঞ্জিভারাম পড়তেন, যেগুলো আমি হা করে গান যত না দেখতাম কাঞ্জিভারাম গুলো খুব ভালো করে দেখতাম। হ্যাঁ, এখন হয়তো শাড়ি থেকে মানে বেরিয়ে গিয়ে আরো নানা রকম পোশাক আশাক হচ্ছে, যেটা তুমি পরো, যেটা আরো অনেকেই পরেন দেখেছি। কিন্তু গান করতে গেলে কি জিম করা, বা গান করতে গেলে কি মানে আরো অন্য কিছু শরীরের যত্নের ক্ষেত্রে, এগুলো কি সত্যি খুব ইম্পর্টেন্ট? মানে শরীরের যত্ন নেওয়া ভেরি ইম্পর্টেন্ট, আই নো। এইটা তো দেখো, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, কে কিরম ভাবে নিজের ফিটনেস গোলটাকে দেখে। জিম করলে বলে এনার্জি বাড়ে, একটা সময় আমিও অনেক জিম করেছি যখন অভিনয় করতাম, বাট আমি বেসিক্যালি নিজের কাজ ছাড়া খুব কুড়ে একজন মানুষ, আমার খুব একটা এক্সারসাইজ করতে ভালো লাগে না, সেজন্য আমি ছেড়ে দিয়েছি। বাট হ্যাঁ, যারা মনে করেন যে ফিটনেস ফ্রিক যারা, তারা করেন, এবং সেটা গানের জন্য নয়, সেটা হয়তো তাদের ইচ্ছে শখের জন্য। আচ্ছা, আর একটা প্রশ্ন আমি তোমাকে বলছি, যে আমি প্রথম কথা, লতা মঙ্গেশকর শব্দটাই উচ্চারণ করা আমার ধৃষ্টতা। হ্যাঁ, আমার মানে মনে হয় যে আমার এই ওনাকে নিয়ে কথা বলার মতো কোনো আমার নেই, মানে কোনো দিক দিয়ে যাওয়ারই, মানে কয়েকশো কিলোমিটারের মধ্যে আমার ঢোকার উচিত না। তবু আমি শুনলাম যে আজকে লতা মঙ্গেশকর যেরকম সাদা শাড়ি পরে চাপা দিয়ে গান গাইতো, আজকে কেউ ওরকম ভাবে দাঁড়িয়ে গান গাইলে গান শুনবে? তো কথাটা হচ্ছে যে তোমার কি মনে হয়? কারণ আমার তো মনে হয় যে লতা মঙ্গেশকরই যদি ওইভাবে গান করেন, তাহলে বোধহয় সারা পৃথিবী এসে শুনবে। লতা মঙ্গেশকর সাদা শাড়ি পরে গান গাইলে এখন কেউ দেখবে কি না? হ্যাঁ, এই মন্তব্যটা সম্পর্কে তুমি কিছু বলবে? এটা কেউ করেছে আমি সেটাই জানি না। করেছে, নাম দরকার নেই বলার। দেখো, এই কথাটাতেই যাওয়ার কোনো
প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, কারণ উনি ঈশ্বর। তো ঈশ্বরকে কি তুমি কখনো ছুতে পারবে না, তাকে বাড়িতে এনে রাখতে পারবে? তো কাজে এই ব্যাপারটা নিয়ে কথা বলার কোনো দরকারই নেই। এবং শো এর জন্য আজকে তোমার শো আমরা দেখেছি, উষাদির শো আমরা দেখেছি, আরো অনেকের শো হয়তো আমার দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু আমি তোমাদের দুজনের শো আমি দেখেছি। বা ধরো অঞ্জনদার শো আমি দেখেছি, মানে মেসমারাইজ, মানে নচিকেতার শো আমরা দেখি, মানে পাগলের মতো ভালোবাসি। আরো অনেকের শো হয়, কিন্তু এখন যে শো এ ধরে যে ফুস করে আগুন জ্বললো, আলোচনা, এইগুলো এগুলোকে তো দেখো, আমি বলছি যে একটা শোবিজ এখন একটু চেঞ্জ হয়ে গেছে। মানে সেটা একটা দেখো, একটা ওই একটা শো মানে লার্জার দ্যান লাইফ একটা কিছু দেখছি, সেটা ডেফিনেটলি পাবলিকের কি বলবো মনোরঞ্জনের ক্ষেত্রেই বলো বা শোবিজটাকে আরো এনরিচ করার জন্যই বলো, সেটা এখন সেটা নিয়ম, মানে লাইট সিস্টেম বা যেরকম আগে আমাদের সঙ্গে সাউন্ড ইঞ্জিনিয়ার যেত না, এখন সাউন্ড ইঞ্জিনিয়ার যায়, বিকজ প্রত্যেক কটা ব্যান্ড বা প্রত্যেক কটা আর্টিস্টের নিজস্ব একটা সাউন্ডস্কেপ আছে, যেটা আমি যে কোনো জায়গায় কোনো সাউন্ড কে বললে পরে সেটা একদিনে তাদের পক্ষে করা সম্ভব নয়, যার জন্য পার্সোনাল সাউন্ড ইঞ্জিনিয়ার চায়। আচ্ছা, সো আর লাইটের ধরো এই যে চাকচিক্য, সেটা তো প্রথমে আমাদের কলকাতায় বোধহয় উষাদি শুরু করেছিলেন। আগে যেমন অনেক হ্যান্ডস, মানে অন্তত 50 কি 60 কি এত স্পেশাল কোনো শোতে আজও হয়, কোনো ধরো খুব স্পেশাল শো, কোন রকম কোলাবোরেট শো, হ্যাঁ সেরকম সেরকম এখনো হ্যাঁ হয়, কিন্তু শুধু ট্র্যাক নিয়ে এরকম হয় না, শুধু ট্র্যাক, সেটা ডিপেন্ড করে মানে কি ধরনের, কারণ অনুষ্ঠানে না নানান রকম দিক আছে। কোনো কর্পোরেট সেক্টরে হয়তো শুধু একজন আর্টিস্ট গিয়ে ট্র্যাকে গান গাইলো, কোথাও গিয়ে ডান্সার সমেত গান গাইলো, কোথাও মানে কোনো একটা কোলাবোরেট শো হলো যেখানে অনেক অর্কেস্ট্রা, কোরাস আর্টিস্ট, অনেক শিল্পী একসঙ্গে গান, যেরকম সৌমেন্দ্র সৌমজিৎ ওরা করে। সো কাজে এখন নানান রকমের শো হয়, এবার ডিপেন্ড করছে যে কোন অর্গানাইজেশন কি শো চাইছে। আর একটা সেগমেন্টের শো হলো যে যেটা পাড়ার শো, মানে যেটা আমরা ছোটবেলার থেকে দেখে এসেছি। আগে সেটা সারা রাত্রি ব্যাপী বিচিত্রা অনুষ্ঠান হতো, এখন যেহেতু টাইমের ব্যাপারটা কমে গেছে সেই জন্য বিজয় সম্মেলনী হোক কি কোনো দিওয়ালির শো হোক, পাড়ায় যেরকম শো, কিন্তু পাড়ার শোতেও আজকাল ট্রাস্ট লাগিয়ে তোমার স্টেজ হচ্ছে, লাইট সিস্টেম থাকছে, কারণ ওইটা এখন ইউজ টু হয়ে গেছে অডিয়েন্স। তুমি যদি খুব ফ্ল্যাট লাইটে একটা অনুষ্ঠান, সেটাও হয় অনেক আউটস্কার্টসেও আমরা উইদাউট লাইটিং শো করি, বাট খুব কম জায়গায়, সেটা ম্যাক্সিমাম জায়গায় লোকের এখন একটু রঙিন অনুষ্ঠান দেখতে ভালো লাগে। হ্যাঁ, সে তো লাগে। তোমার কি মনে হয় যে এই যে ধরো আমাদের জীবনমুখী গান বলে যে জিনিসটা কবি সুমন বা সুমন চট্টোপাধ্যায় যে শুরু করেছিলেন, মানে ওনার হাত ধরে বলতে গেলে এসেছিল, যদিও আমি মনে করি এটা সুনীল চৌধুরী এবং তার আগে থেকে ছিল, এনিওয়ে তো এসেছিল, সেটা এখন চলতে 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 সেই জায়গাটা এমন একটা জায়গায় চলে গেছে যে সেখানে শুধু কথারই কচকচি, সুরের তেমন প্রাধান্য নেই। দেখো, জীবনমুখী গান একটা ধারা, তো মানে বাংলা গানের বিভিন্ন ধারা এক এক সময় মানুষের মন জয় করেছে, তো জীবনমুখী গানও সেরকম একটা ধারা যেটা বাংলা শ্রোতাদের সোনার মোড় ঘুরিয়ে দিয়েছিল। সুমনদাকে দিয়ে শুরু ডেফিনেটলি, এবং কথা প্রধান গান। তুমি যেটা বলতে চাইছো সেটা না আর্টিস্ট টু আর্টিস্ট ভ্যারি করে, মানে কারা সুরের প্রাধান্য রেখে তার মধ্যে মানে কথাটারও প্রাধান্য রাখছে, মানে দুটোর ব্যালেন্স রাখছে, আর কেউ কেউ কথাটাকে বেশি প্রাধান্য দিচ্ছে, সুরের প্রাধান্য সেখানে হয়তো কমে যাচ্ছে কিছুটা। আমি অ্যানালাইসিস করাটা খুব একটা আমার মনে হয় ঠিক নয়, কারণ এটা যে এই ধরনের গান যারা করেন এই সম্বন্ধে তারাই ভালো বলতে পারবেন। আমি যেটা বলতে চাইছিলাম আসলে সেটা হলো যে কি বলতো, যে ধরো আজকে একটা ভালো ছন্দের গান হলো, ধরো টাপাটিনিটার কথাই বলছি, ওটা খুব পপুলার হয়েছে বলে বলছি, কিন্তু কথাটা হচ্ছে ভীষণ পপুলার গান এবং ওটার সঙ্গে বাদাম কাকুর গান
হ্যাঁ আমি বলছি ছন্দ তাল এগুলো এখন এগুলো খুব হচ্ছে, ঠিক আছে, এই কয়েকটা গান খুব ফেমাস হচ্ছে বা পপুলার হচ্ছে বা যাই বলো, কিন্তু ধরো আজ থেকে 60 বছর 50 বছর আগের যে গানগুলো আমরা পেতাম সেগুলো আমি যামিনী তুমি শশী বা বা আমি বলছি মানে পুরোনো দিনের যে গান, যে সুরকার, সেই রকম আমাদের কি সুরকার এর অভাব হয়ে গেছে? কারণ কথা শিল্পী আমরা প্রচুর পেয়ে গেছি, না দেখো ভালো গীতিকার অনেক মন্দ, আছে। দেখো ভালো মন্দ আহ যেই সময়টার তুমি কথা বলছো সেই সময়ও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। কোয়ালিটি ওয়াইজ যদি খুব আপগ্রেডেড কথা বা সুর তুমি বলো, সেরকম গানও আছে। শুভমিতার কত অসাধারণ গান অসাধারণ আছে, আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টুনাই সুর করে, এবং নতুন অনেক সুরকার আছে যারা ভালো কাজ করে, কিন্তু ঘটনাটা হলো কতটা সেটা মানুষের সামনে আসছে বা কারণ কি দেখো বাংলা গানের না দুরকম দর্শক আছে। হুম একটা হলো একদম জেনারেল মাস, আর একটা হলো যারা তুমি যেই ধরনের গান বলছো সেই স্বর্ণযুগের গানের মতন গান ছাড়া শোনেন না, হুম। বা না হলে রবীন্দ্রনাথের গান শোনেন। আমি তোমাকে একটু কেটে হুম। বলছি, যেমন ধরো এই যে রিসেন্টলি আমি আবার ক্লান্ত পথচারী, এত সুন্দর গানটা লেগেছে আমার, মানে ওটা আমি একবার আমি গেছিলাম একটা বাইরে, ওটা কন্টিনিউয়াসলি ওটা যখন হয়েছে শুনে গেছি, আমি বলছি ওই জাতের গানটা মানে ল্যাক করছে মনে হচ্ছে। না সব দেখো ডিপেন্ড করছে যে এখন মানুষ কোনটাকে গ্রহণ করছে। যেরকম তোমার এই গানটা ভালো হুম লাগছে, হুম হুম। আজকে তুমি একটা মানে একটা ইন জেনারেল মানুষ, এটা যেহেতু অনেক পপুলার গান, আহ, অনুপমেরই তো কত ভালো ভালো হ্যাঁ হ্যাঁ, গান, অনুপমের খুব ভালো ভালো গান ভালো আছে। ভালো গান আছে, এবং যেটা আমার মনে হয় ইয়াং জেনারেশন যাদেরকে আমরা সো কল বলি অনেক সময় যে ভালো গান শুনতে হুম চায় না হুম বা হুম। বাংলা গান শুনতে, ওরা ওগুলো কিন্তু শোনে। না হলে কিন্তু অনুপমের এই গানগুলো এত পপুলার হতো না। সেটা ছবির গান হোক, বেসিক অ্যালবাম হোক, ভালো গান কিন্তু হচ্ছে। এবং তুমি যেইগুলো ওই চটকদারি গান যেগুলো পপুলার হওয়ার কথা বলছো, আমি বাদাম কাকু ছেড়ে দিলাম, টাপাটিনি, আহ এই ফোকঙ্গের গান সুরজিৎ কত করেছে, হ্যাঁ আহ ভূমির থেকে আমরা পেয়েছি। এবং যারা আমাদের এখানে স্বপন বসু একসময় স্বপন বসু এক সময় কত আমাদের হাতিয়ে ডোবা সুপারহিট, খানা, হ্যাঁ হ্যাঁ। সুপারহিট গান দিয়েছে। তো এইগুলো না এক 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 ধরনের মানুষ আছে যারা যেই সেক্টরের মানুষরা এই ধরনের গান পছন্দ করে, এবং তার মধ্যে থেকে একটা গান ম্যাসিভ হিট করলো, সেটা সবাই গুনগুন করছে, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু একদম যে ভালো গান হচ্ছে না সেটা কিন্তু আমি মানতে হুম 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 নারাজ। হুম। আমরা যেই গানগুলোর কথা বলছি সেই গানগুলো আজ থেকে 40 বছর আগে, 30 বছর আগে, বা হয়তো তারও 50 বছর বেশি, আগে 50 বছর আগেও এই গানগুলো এই সময়টা ক্রস না করলে তো আমরা বলতে বুঝতে পারবো বলতে না। পারবো না। আচ্ছা আমি শুনছি যে বাংলার বিভিন্ন প্রান্তে গ্রামে গঞ্জে এখন নাকি ভোজপুরি গান ভীষণ লোকের হ্যাঁ খুব চাহিদা। পপুলার হয়েছে, মানে তাই? কিছু কিছু মানে ধরো মানে শুধু ভোজপুরি না, মানে ধরো ভোজপুরি পাঞ্জাবি হোক, বা ধরো আম, আমার যেরকম পুরুলিয়ার মানভূম বলে একটা জায়গার জন্য আমি একটা অনেক আগে একটা গান গেয়েছিলাম, ওদের ওই ডিকশনের, সেই গানটা খুব পপুলার। মানে ভোজপুরি গান ইনফ্যাক্ট এখন কি হচ্ছে জানো তো, কোলাবোরেট হচ্ছে তো, মানে ধরো ভোজপুরির সঙ্গে হিন্দি বা পাঞ্জাবি, মানে এরকম ধরনের কিছু কোলাবোরেশন হচ্ছে, যেই কারণে এই গানগুলো আরো পপুলার হচ্ছে। হুম হুম। আর যেহেতু এখন সুইচ টিপলেই পুরো সব ওয়ার্ল্ড হ্যাঁ তোমার তোমার হাতে, হাতে। সো কাজে কি গান হিট করছে, কোন ভাষার গান হিট করছে, কেন না হলে পুষ্পা টু এর গান কি করে মানুষ হ্যাঁ এত পছন্দ হ্যাঁ করবে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো একটা একটা একদম ভিন্ন ভাষার গান যেগুলো হয়তো বাঙালি মানে অর্ধেক কেউ প্রোনাউন্স করতে পারবে না। সো কাজে ওই যে বলি সং ইজ এ সং ইজ এ সং, একদম মানে এটা কোন গান তোমার সেটা কোন ভাষার গান মন ছোবে এটা বলা খুব বলা খুব ডিফিকাল্ট। মুশকিল। নয়তো বাদাম কাকুর গানে মাধুরী দীক্ষিত নাচে, সত্যি তো। কত বিদেশিরা বিদেশিরা নাচছে, বিদেশিরা, বিদেশে ওদের মানে শুধু আমি বলবো যে মানে ওই সময়টা ইট ওয়াজ লাইক হিজ গোল্ডেন টাইম, হ্যাঁ গোল্ডেন না প্ল্যাটিনাম টাইম। প্লাটিনাম টাইম, হ্যাঁ। মানে ওইরকম পপুলারিটি কেউ পেয়েছে বলে আমার খুব সন্দেহ সত্যি আছে। মানে ওই লেভেলে এটা এটা পেয়েছে যার কারণে, খানিকটা কারণ তো তোমার সোশ্যাল মিডিয়া বটে, ডেফিনেটলি, কিন্তু মানে সোশ্যাল ছড়িয়ে মিডিয়াতে গেছে। এরকম অনেক গান হচ্ছে, হ্যাঁ কিন্তু ওটা ওই কেন, গানটাই কেন ওরকম হ্যাঁ ক্লিক হ্যাঁ। করবে, মানে দ্যাট বা ওয়াজ ধরো হিজ লাভ। জামাল কুতু, জামাল হোয়াট কুতু, এভার ইট হ্যাঁ ইজ, হ্যাঁ মানে জামাল কুদু, তারপরে ওই মাঝখানে আরেকটি মেয়ে আসলে একটু বাচ্চা হ্যাঁ বাচ্চা হ্যাঁ গলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর নাম ও আমি হো হো, গানটা মনে পড়ছে না আমার। দাঁড়াও দাঁড়াও। আম,
ওটার বাংলাও হলো ওই অনেক। যে মাগে হিতে, হ্যাঁ, ওই ওরকম একটা কিছু গান। সো কাজেই ওই বলছি না, দ্য ওয়ার্ল্ড ইজ মানে ইজ জাস্ট ইন আ সুইচ নাও। তো কাজেই আর মানুষের কাছে এখন এত অপশন। এখানে একটা কিছু গান একটু শুনিয়ে দাও বলে। আমার খুব পছন্দের একটা গান, যেটা আমি মঞ্চে একসময় রেগুলারলি গাইতাম যখন ছবিটা রিলিজ করেছিল। সেটা বাংলা হিন্দি গান নয়, ওই আবারও বলি যে একজন বাঙালি মেয়ে হিসেবে এই ধরনের গানের অনুরোধ পাওয়াটা আমার কাছে একটা বড় আশীর্বাদ, এবং আমি যতবার পেয়েছি ততবার অডিয়েন্সকে শুনেছি। আজও যখন পাই, আগে যারা শুনেছে তারা আজও কোথাও কোথাও অনুষ্ঠান হলে এসে বলে দিদি একটু হবে না, স্যার তাদের জন্য। কি গান বলছি না, আমি শুরু করি। Every night in my dreams I see you, I feel you, that is how I know you go on. Far across the distance and spaces between us, you have come to show you go on. Near, far, wherever you are, I believe that the heart does, my heart will go on and on. এটাই তো বাবারে বাবা, তোমার গান মানে তোমার গান নিয়ে আমি আর কথা বলবো না কিছু। এবার তোমার ভাইরাল হয় তোমার গৃহপ্রবেশ, তোমার ছেলে, এইগুলো তোমার তুমি রিল টিল করো না? না খুব রিল মানে ওরম ভাবে রিল কিছু করি না। আমি মাঝে মাঝে সারেগামাপার মানে আমি যখন মেকআপ ভ্যানে বসে থাকি বোর হই তখন মাঝে মাঝে রিল করি, বাট খুব একটা রিল টিল করার আমার মানে আমি ভীষণ বোরিং ইন দ্যাট ওয়ে, মানে আমি অত হ্যাপেনিং নই। হ্যাঁ, এই শব্দটাই বলে আমি খুব একটা হ্যাপেনিং নই। আমার রিল টিল মানে আবার রিল করতে গেলে আবার সাজতে হবে, করতে হবে না বাবা, ঠিক আছে। তুমি সারেগামাপা যখন শুটিং করছো তখনই তো মানে তখন হয়তো কোনো মনে হলো যে কোনো একটা পুরোনো গানে একটুখানি লিপসিং করি, তখন করলাম। বাট ওই মানে রিল করব বলে রিল কিছু করা হয় না। বাট আমার যারা ধরো আমার ম্যাক্সিমামই আমার প্রোফাইলে যে রিলস গুলো আছে সেগুলো আমার সব শো এর আনকাটস রিলস, বিটিএস যেগুলো আমার যারা ফটোগ্রাফাররা যায় তারা করে। এছাড়া খুব আলাদা করে রিলস করার মতো ধৈর্য বা কি বলবো শখ খুব একটা আমার নেই। আচ্ছা, এবার একটু তোমার ব্যক্তিগত প্রশ্নে চলে যাই। তো তুমি এই যে ছেলে দত্তক নিলে, তারপরে এই বাড়িটা করলে, এই গৃহপ্রবেশ করলে এবং এখানে এলে, তোমার মেয়ে ছেলে, পারিবারিক ব্যাপার, বর, শ্বশুর শাশুড়ি, এইগুলো নিয়ে একটু বলো তো কিরকম স্ট্যাটাস আপাতত? প্রথমত তো আই উড লাইক টু সে কি যে একজন 24 আওয়ার্স হাউসওয়াইফ তার মতো আমি কোনোদিনই হতে পারবো না। বাট আমি নিজের কাজ এবং নিজের পরিবারকে মানে সবাইকে আমাকে দেখতে হয় না, কারণ আমার শাশুড়ি মা বাইরে থাকে, আমার হাজবেন্ড বাইরে থাকে, আমার মেয়ে এখন বাইরে থাকে, শুধুমাত্র আমাকে পুত্রকে সামলাতে হয়। তাও বাইরে মানে কোথায় থাকে? বাবলু তো থাকে নর্থ বেঙ্গলে, আমাদের একটা রিসর্ট আছে, তো সেইটার দেখাশোনাও করে। কি নাম রিসর্টের? ওটার নাম হলো গরুমারা নেস্ট। আচ্ছা, এটা চালসাতে। আর আমার শাশুড়ি মা মাইসোরে থাকে। আগে চিরকালে আমি তোমার কারণ আমার মেয়ে যেহেতু মাইসোরেই বড় হয়েছে, হ্যাঁ, তো শাশুড়ি মা এখনো মাইসোরে আছেন, আর মেয়ে তো ব্যাঙ্গালোরে চাকরি করছে। ও, তাহলে তো সো কাজেই এক একজন এক এক প্রান্তে আর কি। আমি শুধুমাত্র কলকাতাতে আদিকে নিয়ে থাকি। আর যখন ইনফ্যাক্ট আমরা একসঙ্গেও থাকতাম, মানে বাজু মাইসোরে চলে যাওয়ার আগে, তখনও তো মানে আমি আর বাবলু ওয়াজ পার্ট অফ মাই গ্রুপ। সো মানে তোমাদের বিয়েটা হয়েছে তো গ্রুপে বাজাতে বাজাতে, তো তোমার সঙ্গে প্রেম, যতদূর আমি শুনেছি। হ্যাঁ, সো কাজেই আমরা একসঙ্গেই কাজ করতাম। তারপরে যখন বিজনেসটা করে কলকাতা ছেড়ে দিল, তারপর থেকে আমি একলাই সামলাচ্ছি। ডানলপের বাড়ি, এখন এই বাড়ি, প্লাস আমার টালিগঞ্জের একটা ছোট্ট বাড়ি আছে, তিনটেরই দেখাশোনা আমাকেই করতে হয়, উইচ ইজ ভেরি ডিফিকাল্ট মাঝে মাঝে, কারণ আমার নিজের কাজটাই আমার কাছ থেকে এত মানে টাইম কনজিউমিং যে সব দিকটা সামলাতে গিয়ে মাঝে মাঝে মানে ওরে বাবা আমাকে একটু ছেড়ে দে। তোমার মেয়ে এখন কত বড় হলো? মেয়ের 28।
আচ্ছা, তো তুমি এই যে ছেলে দত্তক নিলে, মানে একটা জাস্ট একটা মানে কৌতূহল বলতে পারো, এটা কি তুমি একটা বাচ্চা মানে ইয়ে করছিলে মানে? দেখো, এটার দুটো উত্তর আছে। একটা হলো যে আমি বাজো থাকতেও আমি চেয়েছিলাম যে ইন ফিউচার আই উইল অ্যাডপ্ট আ চাইল্ড। এটা আমার স্বপ্ন ছিল। আচ্ছা, আমি অনেক বছর ধরে এটার জন্য লড়াইও করেছি, কারণ আমাদের এখানে দত্তক নেওয়াটা তো ইজি গোয়িং প্রসেস নয়। সো কারণ আমার সবসময় এটা মনে হতো যে আমার বায়োলজিক্যাল চাইল্ড থাকলেও আমি একটা বাচ্চাকে অ্যাডপ্ট করতে চাই। সো দ্যাট ওয়াজ এ ড্রিম। অ্যান্ড আদি আসার পরে সেই স্বপ্নটা সত্যি সত্যি হয়েছে। হয়েছে, হ্যাঁ। আর আরেকটা ব্যাপার হলো যে আরেকটা জিনিস হয়েছে, সেটা মানে আই এম থ্যাঙ্কফুল টু আদি, যে একটা সময় না আই অ্যাম আ ওয়ার্কাহলিক, বাট আই ওয়াজ বিকামিং টু মাচ অফ আ ওয়ার্কাহলিক, যেটা আমার ক্ষতি করছিল। আচ্ছা, সো আই নিডেড আ ব্রেক ফ্রম মাই ওয়ার্ক। একটা ব্রেক তো আমাদেরকে করোনা দিয়েছিল। হ্যাঁ, অত বড় ছুটি আমার মনে হয় না আমি জীবনে কোনোদিন পেয়েছি। অ্যান্ড সেই সময়টা আমি বলবো যে ইট ওয়াজ মাই গোল্ডেন টাইম অ্যাজ এ মাদার, কারণ ওই পুরো সময়টা আদি আমাকে পেয়েছে, নাহলে তো পাওয়াটা মুশকিল ছিল। ওই সময়টা আমরা দুজনে খুব ভালো কাটিয়েছি। অ্যান্ড ওই সময় ব্রেকটা আমি পেলাম, আবার নতুন করে একটা দায়িত্ব, কারণ আমি যেহেতু ওর দায়িত্ব নিয়েছি, বাচ্চাটাকে আমাকে দেখতে হবে। আমি উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য মাদার্স এটা বলতে চাই, আমি খুব একটা শুধু আয়ার উপরে ছেড়ে রাখবো ওই কথায় বিশ্বাসী নই। আমার অনেক বন্ধুদের দেখেছি যে তারা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ডিপ্রেসড হয়ে যাচ্ছে, যে তারা নিজেদের সময় পাচ্ছে না বাচ্চা দেখতে গিয়ে, বা নিজেদের মতন পার্টি করতে পারছে না। বাট আই হ্যাভ অলওয়েজ ফেল্ট কি যে বিশেষ করে আদি আসার পরে, যে আর যাই হয়ে যাক আমার কাজের বাইরে বাকি সময়টা আমাকে ওকে দিতেই হবে একটা এজ অব্দি। তারপরে তো নিজের একটা দুনিয়া হয়ে যাবে, ও নিজেই আমার থেকে সরে যাবে। হ্যাঁ, কিন্তু ততদিন অবধি আমাকে ওকে সময় দিতেই হবে, আমি যতটাই বিজি হই না কেন। ইনফ্যাক্ট আমার একটা যেই স্বপ্নটা ছিল, বাট আই ক্যানট নেভার বি আ মাদার টেরেসা, বাট আমার একটা স্বপ্ন ছিল যে আমায় যদি ভগবান সেরকম ক্ষমতা দিত, ইনফ্যাক্ট ওই ইচ্ছেটা এখনো আছে, যদি আমাকে কালকেও এরকম ক্ষমতা দেয় আমি আরো 3টে বাচ্চা অ্যাডপ্ট করতে চাই। ওকে, হ্যাঁ, কিন্তু মানে এটা তো স্বপ্নই থাকবে। ওয়ান থিং আই উড লাইক টু সে কি, যে যখন বাজো হয়েছিল তখন তো আমি নিজেও খুব ছোট ছিলাম, অনেক কিছু বুঝতাম না, তখন পুরোটাই আমার শাশুড়ি মা সামলেছেন। তো আমার কোথাও আদি আসার পরে মনে হয়েছে যে এই যে প্রত্যেকটা মাইলস্টোন অফ আ বেবি মিস করেছি আমি। এবং আমি তুমি মিস করেছো, ওটা দেখতে পারো এক্স্যাক্টলি, মানে ওটা আমি ফিলও করতে পারি, কারণ আমার জাস্ট মানে 20 বছর বয়স যখন বাজো হয়েছে। মেয়ে তোমার শাশুড়ির কাছেই মানুষ হয়েছে, এবং সেটা মাইসোরে। ও 3 বছর মতন এখানে ছিল কলকাতায়, তারপরে তো পুরোটাই ধাপে ধাপে। হ্যাঁ, ওকে ওই যে বড় হওয়াটা আমি ওরম ভাবে মানে প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা মাইলস্টোন আমি মানে প্রথম কথা বলা অব্দিও ছিল, কিন্তু মানে এই যে বড় হচ্ছে, মানে 4 বছর বয়সের একরকম অ্যাক্টিভিটি, 5 বছর বয়সের একরকম অ্যাক্টিভিটি, এই যে প্রত্যেকটা ধাপ, এইটা আমি মিস করেছি বাজোর সময়। আদি আবার আমাকে ওটা বলে না যে there is always a second chance, তো আমার মনে হয় ভগবান আমাকে সেকেন্ড চান্স দিয়েছে ওটাকে ফিল করার জন্য। হ্যাঁ, তো তোমার বর এই ডুয়ার্টসে মানে থাকেন, তো যাতায়াত তো তোমাদের চলতেই থাকে? আমাদের ফ্যামিলির একটা নিয়ম আছে, বাজো যখন অ্যাকচুয়ালি এখন তো ভীষণ ব্যস্ত, হোটেলে কাজ করে, মানে শি ইজ আ কোয়ালিটি ম্যানেজার, তো বড় হোটেলের সঙ্গে যুক্ত আছে, কোম্পানি গ্রুপের সঙ্গে, সো খুব কম ছুটি পায়। বাট আমাদের প্রত্যেক বছর একটা ফ্যামিলি ভেকেশন হয়, মানে সেটা যখন বাজো ছোট ছিল তখন ওর সামার ভেকেশনে হতো, আর এখন আদির সামার ভেকেশনে হয়। আমরা প্রত্যেকে ওই চালসাতে একসঙ্গে এক জায়গায় হই,
এটা খুব সুন্দর, মানে প্রত্যেকে ব্যস্ত কিন্তু আবার প্রত্যেকে হ্যাঁ, একসঙ্গে, মানে আবার ওই যে আমরা আবার যে যার কাজে ফিরে আসি, এটা একটা তখন উইথ সো মাচ অফ ফ্রেশ এয়ার এন্ড আ নিউ বিগিনিং। তোমার গানের দিকে চলে যাই, আজকালকার গানের দিকে চলে যাই মানুষজন। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, যে তুমি তো ছোটবেলায় মার সঙ্গে যেটা আমরা জানি যে মার সঙ্গে গিয়ে গিয়ে একদম ছোটবেলায় তুমি বসে থেকেছো, ওই সময়টা একটু বলে দাও যে কিরকম কেটেছে, রাতবেলা বসে থাকতে, সকালবেলা, মানে তোমার মার পাওয়ার কথা ছিল 9টা, পেলেন স্টেজ হয়তো রাতে 12টা, এইগুলো একটু বলে দাও। না, ওটা মায়ের ক্ষেত্রে হয়নি, ওটা আমার ক্ষেত্রে ও হয়েছে। আচ্ছা আচ্ছা। মায়ের সঙ্গে অ্যাকচুয়ালি মায়ের অনুষ্ঠানে যেতে যেতেই আমার গান গাওয়া শুরু। আম, তো খুব কম, মানে বয়স থেকেই, আমার 6-6.5 বছর বয়স, তখন থেকেই আমি আমার শো করা শুরু করি, কারণ আমার জন্য অনুষ্ঠান আসা শুরু হয়। তো সেই সময় যেটা হতো যে ওই সারারাত্রি বিচিত্রা অনুষ্ঠান বলে অনেক শিল্পীরা থাকতেন, সেই সময়ের নাম করা তাবর তাবর স্টেজে যারা মাতিয়ে বেড়াচ্ছেন তারা থাকতেন, অনেক জায়গায় উষাদিকেও পেয়েছি। তখন তারা সবাই আগে স্টেজ করে যেতেন, আর আমরা যেহেতু জুনিয়র, আমাদেরকে বসে থাকতে হতো। বেবি বলে আমাকে কোনোদিন কেউ কনসিডার করে, বাট ইটস ওকে। আই মিন, এই আমার মনে হয় এই জার্নিটা কিন্তু আমাকে, এবং আমার মা ভীষণ মিলিটারি ট্রেনিং এর মতন স্ট্রিক্ট ছিলেন, মানে ইউ হ্যাভ টু বি পাংচুয়াল ইন, মানে অন টাইম, ব্যাং অন টাইম রেডি হতে হবে, তার সঙ্গে পড়াশোনা, গানের রিহার্সাল, সবকিছু একদম মা রুটিন ওয়াইজ। তুমি কোন স্কুল? সাউথ পয়েন্ট। সাউথ পয়েন্টের পরে আমি কিছুদিন সেন্ট্রাল মডার্নে ছিলাম, তারপরে প্রাইভেটে করতে হয়েছে আমাকে, আর কোনো উপায় ছিল না। তোমার এত শো, হ্যাঁ, মানে এখন তোমার সেই শোটা, আগে তোমার শো, এখন শো, পুরো ব্যাপারটা কিরকম পর্যায়ে আছে সেটা বলো। পর্যায়ে বলতে এখন অনেক চুজি হয়ে গেছি, মানে চুজি হয়ে গেছি ইন দ্য সেন্স ইউ হ্যাভ টু বি চুজি একটা সার্টেন পয়েন্ট অফ টাইমের পরে, কারণ সব জায়গায় আবার আমাদের অনুষ্ঠানের যেটা বাই দ্য গ্রেস অফ গড একটু ওভার ক্রাউড হওয়ার টেন্ডেন্সি থাকে, সব জায়গায় পারমিশনেরও একটা চক্কর থাকে, খুব ছোট জায়গা হলে পরে পুলিশ পারমিশন দিতে চায় না। সো ইন দ্যাট কেস, যেটা আগে যেখানে সেখানে অনুষ্ঠান হতো, মানে সেটা সকলকেই করতে হয়, মানে ইন দ্য বিগিনিং তোমার যে ডাকলো তার ওখানে গিয়ে দুটো গান গেয়ে দিলাম, ওটা নিয়ে ওটা ইটস আ প্রসেসিং, মানে ওই প্রসেসের মধ্যে দিয়ে সবাইকেই যেতে হয়। তো তবে হ্যাঁ, আগে অ্যাভারেজ অনেক বেশি ছিল, পুরো বেঙ্গলে শো এর অ্যাভারেজ কমে গেছে। আমি যেই সময় বড় হয়েছি সেই সময় প্রচুর শো হতো, মানে মানে এখন বললে মানুষ সেটাকে দুঃস্বপ্ন ভাবে, মানে আমার নিজেরই 92-93-তে আমার মনে আছে অক্টোবর নভেম্বর ডিসেম্বরে 65টা করে শো করেছি আমি এক একটা মাসে। তবে হ্যাঁ, তখন অতক্ষণ ধরে গাইতে হতো না, কারণ প্রচুর আর্টিস্ট থাকতো বলে হয়তো 40 মিনিট। এখন তো প্রচুর সোলো পারফরমেন্স হচ্ছে চারদিকে, কিন্তু সেরকম তোমার ইদানিং কালে কোনো আছে তোমার? না, আমার এখনো অব্দি কোনো সোলো, মানে একক যেটাকে বলে, আমি কোনো একক প্রোগ্রাম করিনি। আমার ইচ্ছে আছে আর 1-2 বছরের মধ্যে। খুব ভালো, কারণ তুমি তো সব রকম গান গাও, হ্যাঁ, স্পেসিফিক্যালি তুমি তো প্লেব্যাক সিঙ্গার না, যে তোমাকে মানে বেসিক্যালি প্লেব্যাক সিঙ্গার না, যে তোমাকে ওটা, তুমি তো সমস্ত, মানে যত হিট সং, যদি আমরা গা গরম করতে যেতে চাই তাহলে তোমার প্রোগ্রামে যেতে হবে, এটাই বলা আমি জানি। তো তুমি এই শোটাতে এনজয় করো আমি জানি, কিন্তু তোমার কি মনে হয় যে তুমি প্লেব্যাক সিঙ্গার হলে তোমার আরেকটু বেটার হতো, আরেকটু নিজের কিছু হিট গান হতো? আমার নিজের বেশ কয়েকটা হিট গান আছে, দেখো আমি এটা খুব বিশ্বাস করি, আমার যতটুকু পাওয়ার তার থেকে বেশি নাচানাচি করলে আমি কিচ্ছু পাবো না, আমি এটাতে ভীষণ বিশ্বাস করি। আমি যা পেয়েছি উইথ আ 0 পিআর লেভেল, মানে যেটা আজকালকার দিনে বলে যে পিআর লেভেল ছাড়া কাজ পাওয়া যায় না, আই হ্যাভ বিন আ 0 ইন পিআর লেভেল। তো তাতে আমি যা পেয়েছি আই এম মোর দ্যান হ্যাপি। আর আমার অডিয়েন্স আমাকে এখনো যা ভালোবাসা দিচ্ছে, আরো কয়েক বছর দেবেন বলে আমার আশা।
এর চেয়ে বেশি আমার কিছু চাই না। আমি খুব কম অ্যাম্বিশিয়াস, আমি অত অ্যাম্বিশিয়াস নই। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি যে এখন কাস্টিং কাউচ নিয়ে অনেক কথা হয়, হ্যাঁ, তো সেখানে তোমাদের গানের জগতেও এটা আছে শুনেছি। রিসেন্টলি শুনলাম একজন গায়িকা বলছেন যে তার সে যখন বম্বেতে গেছিল তখন রাকেশ রোশনজি তার স্কার্টে হাত দিয়ে দিয়েছিল ইত্যাদি। তো এই ধরনের কিছু কি তুমি কোনোদিন ফেস করেছো? না, আমাকে কোনোদিন কিছু ফেস করতে হয়নি। হয়নি, সেটার কারণ হতে পারে আমার বাবা মার নাম। হুম। আর টু বি ভেরি অনেস্ট, আমাকে এরকম কিছু ফেস করতে হয়নি। তবে হ্যাঁ, ওভার দ্য ফোন আমাকে হয়তো বলেছে যে আইয়ে बैठ के बात करते हैं, फिर गाना लेके भी बात करेंगे। সেটা আমি কলকাতার কথা বলছি, আমি বম্বের কথা বলছি না। তাই আমি বলছি না, আই এম নট ইন্টারেস্টেড। আমাকে যদি আপনার দরকার হয় তাহলে আপনি এমনি নেবেন। এবং ঠিক আছে, আমি ওর সঙ্গে যদি এটা হয়ে থাকে, ইটস ভেরি স্যাড, সত্যি স্যার। অ্যান্ড ওই জন্য জিজ্ঞেস করলাম যে ও এটা নিয়ে প্রোটেস্ট যদি করে, ডেফিনেটলি একজন মহিলা হয়ে তার পাশে থাকা উচিত। না, ওই জন্যই জিজ্ঞেস করলাম যে তুমি না, আমাকে কখনো এইসব, মানে এত দূর তো অনেক দূরের কথা, কেউ সাহসী করতে পারবে না। ভয় পেতো তোমাকে? আমাকে অনেকেই ভয় পায়। উষাদির সঙ্গে তোমার যোগাযোগ, এবং তুমি যে উষাদুকে মানে সামনে রাখো, এটা তুমি আমাকে আগে বলেছো। তো কিরকম এখন যোগাযোগ আছে, বা উষাদির যে এত বড় একটা ঘটনা ঘটলো, মারা গেলেন, হ্যাঁ, তো তোমার সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা, কথা হয়েছে কিনা, পদ্মশ্রী? হ্যাঁ, আমি গেছিলাম। ইনফ্যাক্ট দিদি খুব সুন্দর করে ওনার হাজবেন্ডের এই চলে যাওয়াটা সেলিব্রেট করলেন, কারণ যেহেতু নিজে খুব বলে না ওই জিন্দা দিল মানুষ ছিলেন, মানুষকে খাওয়াতে ভালোবাসতেন, গান বাজনা ভালোবাসতেন। উনি খুব সুন্দরভাবে কদিন আগে উনি চলে যাওয়ার পরে পরেই সেলিব্রেট করলেন। এবং উষাদির সঙ্গে যেরকম আগে যখন ব্যস্ততা অত ছিল না, ওনার স্টুডিওতে গিয়ে প্রায়শই বসে থাকতাম, এখন সেটা হয় না, আমি মিস করি। কিন্তু একটা অদ্ভুত ইনস্টিংক্ট আছে দিদি আর আমার মধ্যে, যেখানেই দেখা হয় তুমি আর 5 জনের থেকে দিদির সঙ্গে আমার সম্পর্কটা যে আলাদা সেটা তুমি বুঝতে পারবে। এটা আলাদা করে ওই ভাষায় প্রকাশ করার মতো। উনি কিভাবে সেলিব্রেট করলেন তুমি বলছো যে টলি ক্লাব বা কোনো একটা ক্লাবে ওনার উনি যেই গানগুলো ভালোবাসতেন এবং ওনার খুব ক্লোজ অ্যাসোসিয়েটস যারা দীর্ঘদিন ওনাকে চেনেন, তাদেরকে ডেকে তাদেরকে খাইয়ে, মানে উনি যা যা খেতে ভালোবাসতেন, খাওয়াতে ভালোবাসতেন, সেইগুলো দিয়ে সেলিব্রেট করলেন। উষাদি নিজে গান গাইলেন, উনি যেই গানগুলো পছন্দ করতেন সেইগুলো গাইলেন। সো ইট ওয়াজ সামথিং ডিফারেন্ট। মানে আমরা তো বাঙালিরা ওই রকম কালচার দেখে বড় হইনি, বাট আমার সত্যি সেদিনকে খুব ভালো লেগেছিল। কারণ কি দেখো, একটা মানুষ পৃথিবী ছেড়ে চলে যাওয়া মানেই কি শুধুমাত্র কান্নাকাটি এবং শুধুমাত্রই, হ্যাঁ, সেই কষ্টটা বা সেই বেদনাটা তো অন্য কাউকে আমি দিতে পারবো না। ওনার ভেতরেও যেটা হচ্ছে সেটা তো উনি অন্য কাউকে দিতে, যেরকম ভাবে বাঁচতে ভালোবাসতেন, তার পার্টিকুলার কোনো দিনে সেইটাকে তাকে ফিরিয়ে দেওয়াটা বা সেরকম ভাবে তাকে স্মরণ করাটা, আমার মনে হয় ইট ওয়াজ সো বিউটিফুল। মানে আমরা শেষের দিকেই চলে এসেছি, তোমাকে জিজ্ঞেস করবো যে যে কলকাতা শহরের মধ্যে তুমি আর শ্রীরাধা এরা দুজনেই রেখার গলায় গান গেয়েছো, তো সেইটা দিয়ে আমরা আর সেই তার এক্সপিরিয়েন্সটা, রেখার এক্সপিরিয়েন্সটা শুনবো, শুনে আমরা শেষ করবো। সেটা সুযোগটা হঠাৎ করেই এসেছিল গৌতম ঘোষ। গৌতম দা ফোন করেছিলেন যে জোজো একটা এরকম ছবি করেছি, শুটিং হয়ে গেছে, তোমাকে গান গাইতে হবে। শুটিং হয়ে গেছে, গান গাইতে হবে মানে? বলছে যে যিনি হিরোইন তিনি লিপ দিয়ে দিয়েছেন গানে, আমরা অরিজিনাল গানটা চালিয়ে লিপ দিয়ে দিয়েছি, তোমাকে এবারে যেটা আমরা ক্রিয়েট করছি সেটাতে গাইতে হবে। সর্বনাশ করেছে। তারপরে তো যখন রেখাজির কথা বললেন, ইট ওয়াজ লাইক ও মাই গুডনেস, মানে এটা তো স্বপ্ন। মানে এইটার জন্য তো আমার মনে হয় যে কোনো প্লেব্যাক সিঙ্গাররা মানে হা করে থাকবে। তো এবং অদ্ভুত ভাবে যেরকম ভাবে ছবির ডাবিং হয়, আমি সেরকম ভাবে গানটা গেয়েছি, স্ক্রিন দেখে দেখে, ওনার লিপ দেখে দেখে। দ্যাট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স। মানে এবং গৌতম দা খুব আশীর্বাদ করেছিলেন, উনি হ্যাপি হয়েছিলেন। আর খুব কম কথার মানুষ, ভীষণ স্পেসিফিক অ্যাবাউট হোয়াট হি সেজ, এন্ড খুব মানে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। একটু গানটা
कभी यार कभी पार लगा तेरे नजर, कभी यार कभी पार लगा तेरे नजर, सैया घायल किया रे तूने मोरा जिगर, कभी यार कभी पार लगा तेरे नजर। পুরোনো গানই কিন্তু ভীষণ ভালো লাগলো হ্যাঁ, ওটা একদম নতুন করে র্যাপ দিয়ে প্লাস হ্যাঁ, হ্যাঁ। অন্যরকম একটা টেকনো মিউজিক দিয়ে ওনারা রিক্রিয়েট করেছিলেন। ক্রিয়েট করেছিল। হ্যাঁ, তুমি যেটা বলছিলে বোম্বেতে গিয়ে তোমার ওখানে থাকতে হতো তাহলে। হ্যাঁ, তখন নিয়ম ছিল, কিন্তু এখন তো সেরকম কোনো নিয়ম নেই। আমি বম্বেতে ছিলাম 92-3-তে ছিলাম, তারপরে ফিরে আসলাম। কিছু কাজ করেছেন তখন আদেশজি মানে আদেশ শ্রীবাস্তবের সঙ্গে কিছু শোজ করেছিলাম, একটা ভোজপুরি ছবিতে গান গিয়েছিলাম। সেই সুযোগটা আমাকে করিয়ে দিয়েছিলেন মুন্না আজিজ। আচ্ছা। উনি খুব স্নেহ করতেন আমাকে এবং মায়ের সঙ্গে খুব ভালো পরিচিত ছিল। সো ওইটা করেছিলাম। অ্যান্ড আমি অডিশন দিচ্ছিলাম আনু মালিক এবং লক্ষ্মীকান্ত প্যারেলালের কাছে ভয়েস টেস্ট দিয়েছিলাম। তখন ওইটা সমস্যা ছিল যে তখন বম্বেতে থাকতে হতো, আর আমার তখন এইখানেও কাজ, ওটাই বলছি, ওটা পুরোটা ছেড়ে গিয়ে বম্বেতে থাকাটা আমার ওখানে থাকাটা একটু ইম্পসিবল ছিল। সো সেটার জন্য ওই লেগে থাকাটা হয়নি আর কি। তবে ওই যেরকম বিক্রম দা যখন একটা হিন্দি ছবি করলেন দেব কি বলে, সেইটার জন্য আমি গান গিয়েছিলাম। অ্যান্ড হাতে গোনা যাত্রা রেখাজির আর বিক্রম দার। আর অদ্ভুত ভাবে জিৎ গাঙ্গুলির সঙ্গে যে কটা বাংলা ছবির জন্য গান গেয়েছি সবকটাই কিন্তু বম্বেতে গিয়ে গিয়েছি, মানে সবকটা ডাবিং বম্বেতে হয়েছে, মানে অদ্ভুত। আমি প্রীতম এখনো তোমাকে প্রীতমের না, আমার আসলে কি হয় না, প্রীতম তো তোমার ঘরানার তৈরি করে, বিভিন্ন মিউজিক ডিরেক্টর বা তুমি যদি ফোকাস করো তোমাকে লেগে থাকতে হবে, তোমাকে ওখানে গিয়ে পড়ে থাকতে হবে, যেটা আমার পক্ষে একটু ডিফিকাল্ট ছিল। কারণ আমার এখানকার পুরো কাজটা বন্ধ করে গিয়ে, আর আমি না কখনোই না ঘরকা না ঘাটকা এটা হতে চাই। আমার মনে হয়েছিল যেই জায়গাটায় আমি বিলং করি সেই জায়গাটায় আগে আমাকে খুঁটির জোর শক্ত করতে হবে, তারপরে যদি আমার কপালে থাকে হবে। হ্যাঁ, সো আমি যেখানে বিলং করি সেখানে খুঁটির জোর শক্ত হয়ে গেছে। অ্যান্ড মানুষের অনেক ভালোবাসা পাই, এবং এখানে থেকেও মুম্বাইয়ের অনেকে আমাকে চেনে, এবং রেগুলারলি আমি বিভিন্ন মিউজিক ডিরেক্টর এবং সিঙ্গার্সদের সঙ্গে অ্যাজ আ কো আর্টিস্ট স্টেজে কাজ করেছি। যেমন বলো, কেকের ফার্স্ট প্রোগ্রামে আমি ওর সঙ্গে অ্যাজ আ কো আর্টিস্ট গাই। আমার শুরুই অ্যাজ আ কো আর্টিস্ট বাপিদার সঙ্গে প্রচুর শো করেছি, আনু মালিকের সঙ্গে করেছি, সোনুজির সঙ্গে করেছি, মনোহর দাসের সঙ্গে করেছি। সো কাজেই ওই মানে হয়তো প্লেব্যাক হয়নি, কিন্তু বম্বের মাটি আমি ছুঁয়েছি। আচ্ছা, শেষ প্রশ্ন, যে উষাদি তো পদ্মশ্রী পেলেন অনেক পরে, এমন কোন পদ্মভূষণও পেয়েছেন, হ্যাঁ, আর কি যেন বলে, উনি একবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে গিয়ে বললেন যে এটা অ্যাওয়ার্ডটা পেতে আমার 40 বছর লাগলো। তো এই যে এই পুরস্কার পাওয়া আর না পাওয়া নিয়ে তুমি কিছু বলো, তুমি কি পেয়েছো এবং তার পুরস্কার পাওয়া না পাওয়ার ক্ষেত্রে? দেখো, পুরস্কার তো অনেক পেয়েছি, এবং আমার কাছে দেখতেই পাচ্ছি এখানে অর্ধেক আছে, আমার পুরনো বাড়িতে আরো পুরনো গুলো আছে। এখানে শুধু একটাই সব থেকে পুরনো অ্যাওয়ার্ড আছে, যেটা এখন বন্ধ হয়ে গেছে, যেটা সব থেকে সম্মানীয় অ্যাওয়ার্ড ছিল আমাদের কলকাতার একসময়, হলো টেলিসিনে অ্যাওয়ার্ড। হ্যাঁ, টেলিসিনে অ্যাওয়ার্ড ওয়াজ, আমার মনে আছে আমি 2 বছর 3খানা অ্যাওয়ার্ড পেয়েছিলাম সিঙ্গার হিসেবে। তখন ভালোবাসি তাই গাই বলে একটা রিয়েলিটি শো এর অ্যাঙ্কার ছিলাম, সেটার জন্য, আরেকটা কোনো ছবির গানের জন্য, এবং আর.ডি. বর্মন অ্যাওয়ার্ড পেয়েছি। এবং আমার কাছে খুব সম্মানীয় প্রত্যেক কটা অ্যাওয়ার্ডই। এবং এছাড়াও আই উড লাইক টু মেনশন দিস, যেহেতু আমি বারবার এটা বলি যে আমি মঞ্চের মানুষ, প্রত্যেক কটা মঞ্চে কিছু কিছু মঞ্চে ভালোবেসে যে মেমেন্টো দেওয়া হয়, এগুলো আমার কাছে অনেক বড় অ্যাওয়ার্ডের থেকে অনেক বেশি দামি। কারণ এই যে ভাবনাটা তারা ভেবেছেন যে শিল্পী আসছেন তাকে আমরা একটা স্মারক দিয়ে আমাদের এই মোমেন্টটাকে তার কাছে মেমোরি হিসেবে রেখে দেবো, সেটা আমার মনে হয় আমার কাছে খুব কিছু পাওয়া আছে। অ্যাজ কৃতি, বাংলা কৃতি অ্যাওয়ার্ড, তারপরে আমাদের সরকার থেকে সঙ্গীত সম্মান দিয়েছেন, আরো অনেক কটা আছে রিসেন্ট টাইমস এর পাওয়া, এবং ম্যাক্সিমামই এখানে
সেগুলোর সঙ্গে আমার সমস্ত শোয়ের মেমেন্টো রাখা আছে। হ্যাঁ, তো অ্যাওয়ার্ডটা আমার কাছে মনে হয় যে খুব কি বল, ডেফিনেটলি অ্যাওয়ার্ড পেতে তো ভালো লাগে, অ্যাওয়ার্ড পেলে আরো কার না ভালো লাগে। মানে কাজের প্রতি আরো দায়িত্ব বেড়ে যায়, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার কাছে সর্বশ্রেষ্ঠ অ্যাওয়ার্ড হলো দর্শক। আমার অডিয়েন্সের হাততালি। তাদেরকে যদি আমি খুশি না করতে পারি, তার থেকে দুঃখের সময় আর আমার কাছে। এই যে অস্কারে বাংলা গান গেল, এটাকে তুমি কি চোখে দেখো? প্রথমত বাঙালি হিসেবে ডেফিনেটলি এটা একটা প্রাউড মোমেন্ট যে একজন বাঙালি শিল্পীর গান নমিনেশনে গেছে। ইট ওয়াজ নট নমিনেটেড, বাট নমিনেশনের জন্য পাঠানো হয়েছে, বাট ওটাকে ইন্টারপ্রেট করা হয়েছে দ্যাট নমিনেটেড বলে। সো যাই হোক, সেটা এক একটা মিডিয়া এক এক রকম লেখে বা যেরকম ভাবে তারা সেটাকে রিসিভ করেছে, যে সেরকম ভাবেই তারা পোর্ট্রে করেছে। ডেফিনেটলি একজন বাঙালি হিসেবে এটা একটা প্রাউড মোমেন্ট। কিন্তু আজকে কোনো গান ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো বা অস্কারের জন্য নমিনেটেড হলো, সেইটা ডেফিনেটলি একটা ভালো লাগার জায়গা একজন শিল্পী হিসেবে। তারপরে পেলো কি পেলো না সেটা নিয়ে আমার মনে হয় যে খুব একটা মাথা ব্যথা না হওয়াই ভালো। কারণ কি, চতুর্দিক থেকে তো গান যায়, এবারে কোনটা আলটিমেটলি উইন করবে, ইটস ভেরি ডিফিকাল্ট, ইটস ভেরি ডিফিকাল্ট জার্নি। সো ওই জার্নির কিছুটা অবধি যে পৌঁছেছে, আই থিঙ্ক we should be happy about that. Absolutely. না, আমি বলতে চাইছি যে অস্কারে গেল, মানে এবারে গেল বাংলা গান। হ্যাঁ, তো এটা কি মানে ধরো অনেকদিন বাদে, মানে এটা আরো আগে থেকে মানে হওয়ার একটা, এইটা তো দেখো, এইগুলো না অনেক, মানে আমি শুনেছি, কারণ আমার এটা মার্কেটিং এর ব্যাপার, অনেক লবির ব্যাপার আজকাল, পিআর এর ব্যাপার, ইভেন ন্যাশনাল অ্যাওয়ার্ডও তাই। একটা সময় এগুলোতে পৌঁছানোটাই একটা বড় ব্যাপার ছিল, বাট এখন অনেক ওই ক্যালকুলেটিভ ব্যাপার থাকে। তো সেইটা, আমার তো কোনো গান যায়নি, সো আই ক্যানট সে অ্যাবাউট দিস। শেষটা তোমার গান দিয়ে করব, একটা উষাজির গান, মানে জমানো কিছু দিয়ে করো। আর কারণ 25শে ডিসেম্বর উষাদির সব থেকে যেটা মানে এই মুহূর্তে যেহেতু তুমি বলছো যে 25শে ডিসেম্বর এবং সবাই খুব ফেস্টিভ মুডে আছে, তো তাহলে উষাদির এই গানটা গাই। डार्लिंग आंखों से आंखें चार करने दो, रुको ना मुझको प्यार करने दो, बेकैफ है बहारा बेचैन जाने यारा, बुलबुलों को भी इंतजार करने दो, डार्लिंग आंखों से आंखें चार करने दो, रुको ना हमको प्यार करने दो, हे डार्लिंग। এরপরে আর কোনো কথা হয় না, এখানেই শেষ করছি জোজো। আর আমরা এখানে শেষ করছি ঠিকই, কিন্তু আমি শিওর ওর ফিল্ম, ওর অভিনয় নিয়ে আর একদিন আমরা একটা শো, কারণ জোজোকে একদিন ইন্টারভিউ করে ঠিক শান্তি হয় না। আবার আসবো। নমস্কার, তাহলে এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আশেপাশে সবাইকে। আর আসছি জোজো। থ্যাংক ইউ। হাই, নমস্কার, আমি জোজো। আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা করুন। চ্যানেলটা হলো নিবেদিতা অনলাইন, না হলেই হয়ে যাবে আমার নামের মতো অনেক কিছু মিস।